অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। যারা যায় সেখানে ভাষণ দিতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের ভিডিও দেখুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে শিরোনামটুকু দেখেছেন তার বিস্তারিত বিষয়বস্তু আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এমপি খুন হয়েছেন ভারতে, তার মেয়ে এখনো কান্না জড়িত হৃদয় বিদারক ঘটনা। তিনি বলেছেন এক টুকরো মাংস হলেও আমার বাবার জানাজা পড়তে চাই। তাদের শাস্তি দাবি জানিয়েছেন এবং অন্যদিকে যে কসাই মাংস কেটেছেন 80 টুকরা করেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আজকে সবকিছু ভিডিও আমরা একসাথে দেখে এবং শেষে বেশি বেশি করে শেয়ার করি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তো আমরা ইন্ডিয়া যাচ্ছি আজকে। বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করলে যে অপরাধী সংঘটিত হয়, সে যদি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করে সেটা এক্সট্রা টেরিটোরিয়ালের আইনের আওতায় এসে তার বিচার কাজ করা যাবে। সেই ক্ষেত্রেও আমরা সেখানে গিয়ে আমরা ভারতীয় পুলিশের আমরা বিভিন্ন কার্যক্রমে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইব। আমাদের কোনো তথ্য থেকে সেটা তাদের সাথে আমরা বিনিময় করব। আসলে ইন্ডিয়ান পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ, তারা কাজ করছে এবং শুধু কাজ না, তারা যে একজন অপরাধীকেও বাংলাদেশের ব্যক্তি কিন্তু সেটা ইন্ডিয়াতে অপরাধী করে তাকে ধরেছে, তাকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যে শীঘ্রই পুরো লাশটি পাওয়া না গেলেও তার খণ্ডবিশেষ তো অবশ্যই পাওয়া যাবে। আরেকটা বিষয় হারুন ভাই, একটু জানতে চাই যে এই যে আপনারা যে 3 আসামিকে গ্রেফতার করলেন, ইন্ডিয়ান পুলিশ তাদের হেফাজতে এই আসামিদের চাইলে আপনারা দিবেন কিনা? কিন্তু মামলা এখন হত্যা মামলার আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তো আমরা ইন্ডিয়া যাচ্ছি আজকে এবং সেখানে আমরা যেহেতু অপরাধীও বাংলাদেশের এবং যিনি খুন হয়েছেন উনিও বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্য। এখন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই গুরুত্ব বিবেচনা করে ইন্ডিয়ার একটি টিমও কিন্তু বাংলাদেশে 3 দিন আমাদের সাথে ছিল, আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছে, আমরাও বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আমাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাদেরও 3 সদস্যের এক দল আমরা যাচ্ছি। সেখানে গিয়ে আমরা ওনাদের বিশেষ করে ইন্ডিয়ান বা বিশেষ করে কলকাতা পুলিশের আমরা আমাদের সাহায্য সহযোগিতা চাইব এবং তারা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করছে এবং আমরা মনে করি আমরাও 2 দেশের যে পুলিশ আমরা কিন্তু বিভিন্ন তথ্য বিনিময় করেছি এবং আমরাও ওনাদের সাহায্য সহযোগিতা চাই এবং আমরা তো আসলে এটা স্বাভাবিকভাবেই ক্যানাল কোর্টের 3 এবং 4 জানুয়ারিতে এক্সট্রা যেটা তো একটা এই দেশের বাহিরেও ঘটলেও বাংলাদেশে যদি আমরা অপরাধ করতে পারি, তাই বাহিরে কোনো ঘটনা ঘটলে আমি তো মনে করি এটা অবশ্যই আমরা এর যে এক্সট্রা টেরিটোরিয়াল যে অফিসটা, সে অফিস অনুযায়ী তো তার বিচার কাজ অবশ্যই বাংলাদেশে করা সম্ভব। আর ওনারা তো আসলে চাই নাই, যেহেতু চাই নাই এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করতে চাই না। শাহিনকে আটকের ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? তিনি আমেরিকায় আছেন। আসলে দেখেন, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মনে করি শাহিনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টার মাইন্ড। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড। সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায় কাঠমান্ডু দিয়ে দুবাই হয়েছে। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি আমাদের অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী
তার বিরুদ্ধে আমি মনে করি আমরা থাকবে, সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ফ্ল্যাট করে দিচ্ছি, আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। কিন্তু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে, সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, তো মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। সেইভাবেই আমরা ইতিমধ্যে 300 পরিবার তুলেছি। আস্তে আস্তে আমরা ঢাকায় কোনো বস্তি, ওই কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে, সেইভাবে করে দেব। সেই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বলবো। আজকে অনেক বস্তিবাসী আছে, আপনারা জানেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি 2020 সালে যখন মুজিব বর্ষ আমরা উদযাপন করি, তখন কোভিড 19 আমরা প্রোগ্রাম নিলাম মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে প্রতিটি ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে তার নিজের এলাকায়, যার যার জেলা, উপজেলা, ইউনিয়ন বা এলাকায়, সেখানে তাদেরকে 2 কাঠা জমি এবং একটা ঘর, 2 কামরা বিশিষ্ট, একটু বসার জায়গা, একটা পাকের ঘর, টয়লেট, ওয়াশরুম আর সুপে পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সেইভাবে করে দেব। খাস জমি যেখানে পাওয়া যায় সেখানে খাস জমি, আর যেখানে খাস জমি পাওয়া যাবে না সেখানে আমি আরেকটা ফান্ড তৈরি করেছি। সেই ফান্ডে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে আমি 5 কোটি টাকা দিয়েছি। আমরা আমাদের বোর্ড আমরা 5 কোটি টাকা দিয়েছি এবং আরো অনেকে অনুদান দিয়েছেন। আমরা যেখানে জমি পাওয়া যাচ্ছে না জমি কিনে আমরা এই ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি। ঢাকা শহরে বস্তিবাসী অনেকেই নানা কারণে এখানে বস্তিতে আসে। কেউ যদি নিজের জায়গায় ফিরে যেতে চায়, যদি তার নিজের ভিটা মাটি থাকে, সেখানে বিনা পয়সায় ঘর তৈরি করে দেব, তাকে ঋণের ব্যবস্থা করব, জীবন জীবিকার ব্যবস্থা করে দেব, ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করে দেব। আর যার কিছু নেই তার জন্য এই আশ্রয় প্রকল্পে ঘর তৈরি করে দেব। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে। ঘরে ফেরা কর্মসূচি দিয়েছি, সেটা চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাই আর সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, কর্মী ভাইকে 2007-এ যখন আমাকে গ্রেপ্তার করা হয় তখন তারা তার প্রতিবাদ করেছেন। তখন অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, কিন্তু আমাদের যারা নিবেদিত প্রাণ কর্মী তারা কিন্তু ঠিক ছিলেন। একই 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে সেই তত্ত্বাবধায়ক সরকারের অফিসে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারাও আন্দোলন করেন। আর যার ফলে আমরা আবার গণতন্ত্র ফিরে পাই। সেই গণতন্ত্রকে আমরাই লড়াই করেছি, আমাদেরই মানুষ জীবন দিয়েছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। 2008-এ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে। আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি।
ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সব থেকে বড় কাজ। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তাদের ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না, আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে, সেটাই ব্যস্ত ছিল, আর মানুষ খুন করতে। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে যত রকমের মানুষ করে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, ধরে নিয়ে তাদের উপরে অত্যাচার, দিনের পর দিন এই অত্যাচারই করতে পেরেছে। আজকে অন্তত বলতে পারি 2009 থেকে এই পর্যন্ত আজকের বাংলাদেশ, আমরা 2021 সালের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মাথা উঁচু করে আমরা চল। এখন খবর বললাম যে কোথায় কি মার্ডার করছে নাকি খুন করছে নাকি শুনলাম, কইরে থাকে সেভাবে শাস্তি হবে, গুলি করে মেরে ফেলাই দেবে, বাস সোজা হিসাব। ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। আমার আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, আমার মাফ করেন, বুঝছেন। নাম বলা হবে, নাম বলে রাত্রিবেলা আমার কোপ। আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। কিছু হইলেই মানে ও থাকুক আর না থাকুক ওর নাম আসবো। সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। এই ধরনের ছেলে না, এখন যে কোনো এর মধ্যে একটু আপনারা গুড়াইয়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কী হয়েছে, বুঝছেন। কিন্তু ছেলে কিন্তু খারাপ না, ওর ফ্যামিলি খারাপ না, ওরা খুব ইমানদার ফ্যামিলি। ওরা আমার বক্তব্য কি মারি ফেলাই দিক, ওরকম ছেলে আমার দরকার নেই। তোমার বাপ মা যে তোমার দিয়ে ইজ্জত না বাসে, তা তুমি ছেলে দিয়ে কী করবে, দরকার নেই আমার। মেরে ফেলাই দিক, তাতে আমার একটু বুক কী হবে না। একবার না, হাজার বার বলছি, গেছে আর মেরে ফেলাই দেখ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, কাজ করতো, কিন্তু সঙ্গ যেমন একটা জিনিস, সঙ্গটি এদেরকে খাইছে। আমি দেখলে কি আমাকে মানে আমাকে তো মানে না, তা আমি কি করব? আমি কি এখন যে তোমাকে হাত দিই, তাহলে লোকে দিলে সবাই বলবে এত বড় সেনা ছেলেকে তুমি হাত দিলা। তাও কয়েকবার দিছি, ওদের একটা টাকা স্পর্শও করি নাই আমি, লোকের টাকা দিই নাই, ওদের টাকা আগে দিয়ে দিয়েছি, যা খুশি তাই করে বলো, কিন্তু কথা শোনে না। বহু ছেলে মেয়ে যদি এখানে আমার যেরকম দুঃখ কষ্টের ভিতরে আসি ওরকম থাকতে পারে, থাকবে, আর নয় তোর বাপ মা আছে সেখানে চলে যাবে। তাদের বিয়ে সাথে ঘটনার ভিতরেও আমি ছিলাম না, আর আমি জানিও না। কারা এইখানে যারা প্রভাবশালী যারা, তারাই নাম বলা হবে, নাম বলে রাত্রিবেলা আমার কোপ। আমার আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, আমার মাফ করেন, বুঝছেন। সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। পুরো 9 মাস 9 মাস আগে আমার সাথে কথা হয়েছে, আমার ছেলে কেমন আছে, আমি কেমন আছি, শ্বশুর শাশুড়ি কেমন আছে, জাস্ট 1 মিনিট কয় সেকেন্ডের জন্য কথা হয়েছে, এটা মনে নাই, মানে 2 মিনিট পরে নাই, ওইটুকু কথা হয়েছে। কথা বলে আচ্ছা আমি রাখি, তোমার দেখা শুনে থাকো, ওইটুকু কথা হয়েছে, আর কথা হয় নাই। ভারতে গেছে ওইটাও আমার বলে নাই। ওর নাম্বার দিয়ে কল দিছে, কোন নাম্বার দিয়ে এটা আমার খেয়াল নাই, ভারতে গেছে ওইটা বলে নাই। আমি বলছি তুমি কই, তো আমি যেখানে আছি সমস্যা নেই। আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট না, কারণ আমি আমার হাজবেন্ডকে আমি নিজের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি, ঠিক আছে। তো আমি চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক। ও কিন্তু অনেক কষ্ট করছে ছোটো থাকতে থেকেই, অনেক মায়ের গুতো অনেক কিছু খাইছে, আর পারতেছে না। আমি চাই আমার সংসারটা যেমন ছিল যেন তেমন হয়, আর কিছু চাই না। আমার ছেলেটার লাইফটা যেন ভালো করতে পারি, আমার ছেলেটা যেন ভালোভাবে থাকতে পারে। আমাদের লাইফ তো শেষই, কিন্তু আমার ছেলেটা যেন ভালোভাবে থাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কিছু হইলেই মানে ও থাকুক আর না থাকুক ওর নাম আসবো। ও এরকম কোনো কাজ করতে পারে না। আমি একটা কথা, আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। বিয়ের 1-1.5 বছর পর আমি ভালোভাবেই সব কিছু ছিল। 1.5 বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে, হওয়ার পরে ওর নামে একটা মামলা দিয়েছিল। দেওয়ার পরে ওইখানে আর তারপর 2-3 দিন পরে মামলা মানে গ্যাঞ্জামে 2-3 দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে, সে অবস্থায় একটা আঙ্কেলকে কুপাইছে, সেই মামলা ওর নামে দিছে, অ্যান্ড 6 নাম্বারে দিছে। তারপরে ওইখানে 1.5 মাস 49 দিন জেল খাটছে। খাটার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল, হাজিরা দিত। পরে আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট,
পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে, এখন রঙের কাজ করছে না কি করছে উপরে আল্লাহ জানে আর ও জানে। পরে ওইখান থেকে ডাকাতি মামলা দিচ্ছে ওর নামে। ওইখানে ছিল কয়দিন, 9 দিন ছিল। 9 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পরে 3 মাস ভালো আছে, পরে ওই মামলাটা দিয়া ও ঘরে ঘুমাচ্ছে, টিভি আইসা ওরা উঠাই নিয়ে গেছে। যা আমি কিন্তু তখন প্রেগনেন্ট, 3 মাস প্রেগনেন্ট। তারপরে আসছে, বাসায় আসছে, পুরো যেদিন পুরো মানে যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে 6 মাস পরে ওর জামিনে পুরো যেদিনকে 6 মাস হয়েছে ওই দিনকে বাসায় আসছে। ও আসার 4 দিন পরে আমার বেবি হয়েছে। হওয়ার পরে পুরো 1 বছরের মতো ঠিকঠাক সব কিছু সংসার করছে অ্যান্ড কাজকাম সব করছে, কাজকাম করতো, সংসার করতো। পরে 1 বছর পরে হয়েছে ওই, হ্যাঁ, বাসায় হঠাৎ করে ডিবি আসছে। পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় না, এইটুকুই। এখানে তো ওই ছেলেটা ঘুরে ঘেরে বেড়াইছে, কাজ কাম করেছে, মিল কারখানা যখন যেটা পাইছে তখন যেটা করছে। ওর একটা ভাই আছে মৌলানা, একটা ভাই প্রফেসর। তার ভাই কখনো এই কাজ করতে পারে? আমাকে তো বিশ্বাস হয় না। আমার এলাকায় বাড়ি, এলাকার ছেলে। এখানে অভিজ্ঞ নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার এই এমপি আনার হত্যার পর যাকে একেবারে কার্যত কুচি যা তার দেহকে কুচি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই বাংলাদেশের বাসিন্দা মুম্বাইতে এসেছিল সেই প্রথম সারির কসাই, তাকে কিন্তু গত বৃহস্পতিবারই গোয়েন্দা পুলিশ সারাদিন ডিটেন করে এবং রাতে গ্রেফতার দেখে। এবং জানেন যে গতকাল তারপরই তাকে নিয়ে বাগজোলা খালে, ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যার সময় অভিযান করে। কয়েক ঘন্টা অভিযান করার পর, যেহেতু রাত হয়ে যাওয়ার পর সেই অভিযানটি বন্ধ করতে হয় এবং পরের দিন সকালবেলা বারাসাত কোর্টে তোলা হয় এই কসাই জিহাদকে। এবং তারপর গতকাল শুক্রবার দেখেছি যে বিকেলের পর থেকে গোয়েন্দা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের চৌকস ডুবুরি এবং উদ্ধারকারী দল এবং কলকাতা পুলিশের STF স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা কিন্তু প্রায় 100-র বেশি গোয়েন্দা এবং বিশেষজ্ঞ দল চেষ্টা করেও, প্রায় 2.5 ঘন্টা চেষ্টা করেও হয়নি উদ্ধার করা দেহাংশ বা খণ্ড বা ব্যাগ, কোন রকম সন্দেহভাজন প্যাকেট কিন্তু উদ্ধার করতে পারেনি। আমরা দেখেছি পরে তাকে নিয়ে 2.5 ঘন্টার পর এই তল্লাশি অভিযান প্যাক আপ করার পর স্থানীয় একটি মসজিদে গোয়েন্দা কর্মকর্তারা যান এবং মসজিদে ইমামদের বলা হয় যে মাইকিং করে স্থানীয় মানুষকে জানানো যে কোনো সন্দেহভাজন কোনো ব্যাগ বা প্যাকেট বা এরকম কোথাও কোনো মাংসের টুকরো যদি পড়ে থাকতে দেখা হয় তাহলে যেন স্থানীয় থানায় খবর দেওয়া হয় এবং সিআইডি কর্মকর্তাদের খবর দেওয়া হয়। এবার আমরা যেটা জানতে পেরেছি যে একেবারেই সর্বশেষ তথ্য, যেটি জানার জন্য অধীর আগ্রহে বাংলাদেশের দর্শকরা রয়েছেন, বাংলাদেশের মানুষ জানতে চেয়েছেন যে এরপর কি হচ্ছে। দর্শক, আপনাদের আমি জানাতে চাই যে কিছুক্ষণ আগেই সিআইডি যে বিশেষ দল, সেই বিশেষ আমাদের কাছে আছে, আর যে মূল যে এক্সিকিউশন করেছেন ওনাকে নিয়ে এমপি আনাস সাহেবের হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা তদন্ত করছেন, আসামিরা রিমান্ডে আছে। এই বিষয়ে নতুন কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা, বা এটা হত্যা মামলার তদন্তের অগ্রগতি কতটুকু একটু বিস্তারিত যদি বলতেন। না, অগ্রগতি তো আছে। আমরা তো আপনারা জানেন যে ইন্ডিয়ান একটি টিম 4 সদস্যের, তারা আজকে 2-3 দিন যাবত আমরা যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করেছি তাদের সাথে কথা বলছি এবং আমাদেরও একটি টিম কলকাতা যাবে, তাদের সাথে আমরা কথা বলবো। তো বিষয়টা হচ্ছে আসলে আপনারা তো আমি তো বলেছি যে আসলে ঘটনাটা হলো একটা প্রি প্ল্যান এবং সেই প্রি প্ল্যানটা ঢাকা শহরে হয়েছে, গুলশান এলাকায় হয়েছে এবং এই প্রি প্ল্যানের একটা গ্রুপ ছিল। আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনো পর্যন্ত আমরা 2টি তথ্য, একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা আর আরেকটি গ্রুপ হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। তো এক্সিকিউশন গ্রুপের মদতদাতা, সে তো আমি বলেছি সে 20 তারিখ, মানে মদতদাতা তো ধরেন 30 তারিখ ইন্ডিয়া গেলেন 3 সদস্য, একজন মেয়ে আমাদের কাছে আছে। আর যে মূল যে এক্সিকিউশন করেছেন ওনাকে নিয়ে আমরা হত্যাকাণ্ডের 2টি গ্রুপ জড়িত, একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন, মাস্টারমাইন্ডের নাম আপনারা জেনেছেন, শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন
3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল, আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা, তারা সত্য সেখানে গেলেন। সে গিয়ে 10 তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সব কিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা, যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমানুল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হতে চলে গেছেন। আর যে গ্রুপটাকে রেখে আসলেন, মানে এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে সে কারণে আমরা এখন যাচ্ছি না, ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 অফিসারকে নিয়ে আমরা আবার। এমপি আজিম হত্যায় যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা তিনি হলেন শিলাস্তি রহমান। মূলত তিনি হতে চেয়েছিলেন মডেল, কিন্তু অন্ধকার জগতে চোরাবালিতে হারিয়ে গিয়ে তিনি এখন সংসদ সদস্য আজিম হত্যার অন্যতম আসামি। এবার মুখ খুললেন সেই হানি ট্র্যাপ খ্যাত শিলাস্তি। গেল 24 মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন তিনি। পরে তাকে আদালতে টকে তোলা হলে কাঁদতে থাকেন। আদালতে শুনানির আগে শিলাস্তি রহমান জিজ্ঞাসা করেন, আমি কিভাবে আসামি হই? আমি শুধু ওই বাসায় ছিলাম, তাছাড়া কিছুই জানি না। পুরনো ঢাকার এই তরুণী এমপি আজিমের বিত্তশালী বন্ধু আখতারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে চলে যান অন্ধকার জগতে। মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে, বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। কলকাতায় এমপি আজিম খুন হওয়ার পর মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের, যার আরেক নাম সেলেনিস্কি। গেল 13 মে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর 15 মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া। তার সঙ্গে একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। বিমানবন্দর থেকে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের অভিজাত ফ্ল্যাটে। এমপিকে খুন করে সফল হওয়ায় ওই রাতেই শাহিন সেখানে পার্টির আয়োজন করেন। সেখানে মনোরঞ্জন করেন এই শিলাস্তি ওরফে সেলেনিস্কি। এর আগে 30 এপ্রিল শিলাস্তি শাহিনের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন। 10 মে শাহিন দেশে ফিরলেও শিলাস্তিকে রেখে আসেন কলকাতাতে। শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে, তবে বড় হয়েছেন পুরনো ঢাকায়। অবশ্য বিত্তশালীদের ডেরায় গিয়ে নিজেও থাকতেন উত্তরার অভিজাত ফ্ল্যাটে। তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন। এখনো পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজে পেয়েছেন আপনারা? দেখেন আসলে কেন করা হয়েছে, আসলে দেখেন আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন, যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে। এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন, এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে। সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এবং সেখানে তারা যখন সেখানে যায়, সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন, প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা, সেটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই। আপনি বলেন জাহিদ, বলেন সিয়াম, বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ, মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন, মানে তাদের লিডার, এক্সিকিউশনের লিডার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে 17 তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডেড, সেখানেই 17 সাল, সেখান থেকে 5-6টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন। এর আগে যে কত সঙ্গে সেটাও আমরা খুঁজে বের করছি। তা বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতা রয়েছে। তাদের যে প্ল্যান ছিল ওই দিনের, তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল 10 তারিখের পরে এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে,
জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন, সেখানে 12 তারিখ থেকেই আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন, সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, দেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তারা যেটা বললেন, যেটা হলো মানে দুর্ভাগ্য, যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তখন তারা যেটা করলেন, ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন, আপনারা ছবিতেও দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়। একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে জিনাইদা বা ওই বঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, অর্থাৎ বোঝানোর জন্য ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে যেন ঘুরে, আর অন্যদিকে যেন দাবিতে না হয়। প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থলটা কোনো সময় বললাম না, মেসেজ দিলেন কলকাতা, দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলের এসে, বেনাপুলেতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে, অর্থাৎ বাংলাদেশে এসে তার যে আমরা যতটুকু শুনেছি যে এন্টি গ্রুপ, অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে, ওই এন্টি গ্রুপের কাছে এই কথাগুলি বলতে, অর্থাৎ যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব তার এন্টি গ্রুপ জড়িত কিনা, তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া বা বেনাপুলের কাছ থেকে একটা রিং আছে। তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না পাওয়া, এবং বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন, মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক্সিকিউশন করে আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে, জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনেরই রিক্রুট করা লোক, তার দলেরই সদস্য, পূর্ববাংলা কমিউনিস্টের সদস্য। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি, যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশন, বিভিন্ন ধরনের এইগুলি বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে 2 বার সে কিন্তু ওখানে গিয়েছেন। যারা আজকে তাকে দেশ বিদেশে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে, এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। যারা সমালোচনা সহ্য করতে পারে না তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না।
তো সুতরাং আমাদেরকে এই সমালোচনাগুলোকে সহ্য করতে শিখতে হবে এবং এই সমালোচনাগুলোকে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে কারেকশন করতে হবে। আমি মনে করি এই সমালোচনাগুলো কারেক্টিভ, এগুলো আমাদেরকে কারেকশন করার জন্য এই সমালোচনাগুলো। তো প্রিয় ভাইয়েরা এবং আজকে সভাপতি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব একটা কিছু বলতে চাই না, আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সিদ্দিকুর রহমান সাহেব, আসিফ নজরুল সাহেব এবং প্রফেসর দিলরাজ চৌধুরী, ওনারা যথেষ্ট সুন্দর বক্তব্য রেখেছেন, জ্ঞানগর বক্তব্য রেখেছেন। যদি বক্তব্যগুলো রেকর্ড করা হয়ে থাকে, যদি কেউ করে থাকেন আমাকে দিলে আমি খুশি হব, আমি হয়তো আরেকবার দুই একবার শুনতে পারি। আর যারা প্রকাশ করেছেন, বিশেষ করে যিনি এটাকে 3 বছর নিরলস পরিশ্রম করে এটাকে ভাষান্তরিত করেছেন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, বইয়ের দামটা যে অবস্থায় আছে এখন, আজকের বাজারে এই দাম দিয়ে এই বই অনেকেই কিনতে চাইবে না, কিন্তু করতে পারবে না। এটাকে আরেকটু সহজলভ্য করা যায় কিনা, কিংবা এখানে আমরা আরেকটু ভর্তুকি দিয়ে এটাকে করতে পারি কিনা, জনগণের মাঝে পৌঁছে দিতে পারি কিনা, এই চিন্তাটা আমি আপনাদের করতে বলবো। এখানে যতটুকু লাগে আমি চেষ্টা করব, আমি আরো কয়েকজনকে নিয়ে সম্মিলিতভাবে আপনাদের সহযোগিতা করার। আমি চাই এই বইটা বাংলাদেশের বিএনপির অন্তত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকুক, বই যেন হারিয়ে না যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে একটি কথা বলতেই হয় অন্যভাবে, যে মুহূর্তের আনন্দ ঘন, মনটা কিন্তু বেদনা বিদূর। যার সম্বন্ধে কথা বলছি তিনি কিন্তু আমাদের মাঝে এখন নাই, বেশিও নাই। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না, ওনার শুধু দূরের কথা বলা। ওনার চিকিৎসা, যেখানে বাংলাদেশে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকের বক্তব্যে এই কথা এসেছে এবং আসবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা আজকে তাকে দেশ বিদেশে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার শ্রদ্ধা রইল এবং ওনার রোগ মুক্তি কামনা করছি আমি। যারা আজকে আলোচনা করেছেন, আমি আপনাদের সবাইকে, যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। যেখানে যায় সেখানে ভাষণ দিতে হয়। ইদানিং ভাষণটা গলাবাজি রূপ নিয়েছে। এবার শেখ মুজিবুর খান আমাদের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের পর কয়েকবার নির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন নেতৃত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, উনি ছাত্র রাজনীতি, স্কুল থেকে রাজনীতি করে আসছেন, বঙ্গবন্ধুর আদর্শের শৈলী, সেই জনাব ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। আমি তো 8 বছর সাংবাদিকতা, আবার হয়তো সেখানে রিপোর্টার্স ইউনিটি আজকের এই শুভ জন্মলগ্নে এই আয়োজনে এখানে জাতীয় সংসদে মাননীয় বিরোধী দলের